অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশ নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান ও উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইলিয়াস তেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। বড় বাজেটের চাপে দেশের ব্যাংক খাতে ঘাটতি মেটাতে ব্যাংক নির্ভরতা কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। ব্যাংক খাত গঠন করা হলে আলাদা সংস্কার কমিশন, রাজনৈতিক সুশাসন না আসলে সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি হবে আগামী দিনের চালিকা শক্তি, বাজেটে এ খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ সিপিডির। এইসব খবরের সাথে থাকছে অন্যান্য খবর। আজ টোটাল বিষয়টি আমাদের সাথে বিশ্লেষণ করতে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জনাব রাহেল আহমেদ, ব্যাংক খাত বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, বিশেষ করে আগামী বাজেটে ব্যাংক খাতে যে বাড়তি চাপ আসছে সেই বিষয়টি নিয়ে আমরা একটু প্রতিবেদনটি দেখে আসছি। চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে চলেছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। খেলাপিরিন সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশে। সরকারের বাজেট পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1,16,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট 1,19,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকিং খাত থেকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে এ অর্থ সংগ্রহ করে সরকার। তবে গেল অর্থ বছর অনুযায়ী 10 মে পর্যন্ত সরকার এ খাত থেকে 1,09,568 কোটি টাকা ঋণ নিয়েছে, যা অর্থ বছর শেষ হবার আগেই লক্ষ্যমাত্রার চেয়ে 6,000 কোটি টাকার বেশি। তাই সামনের বড় বাজেটের ঘাটতি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চাপ না বাড়িয়ে অর্থের অন্য উৎস খোঁজার আহ্বান অর্থনীতিবিদদের। না, ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে এখন যে একটা প্রবণতা এবং প্রয়োজনীয়তা, দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। ব্যাংকিং খাত থেকে সরকারের যে ঋণ নেয়ার যে পরিসংখ্যান, এটা আমাদের বাজেট থেকে আরও অনেক বেশি হবে। এইটা অর্থনীতির জন্য খুব একটা এটা ভালো না। তার কারণটা হলো, এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারেই নেই। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বন্ড ও বিলের দিকে ঝুঁকেছে। এতে সার্বিকভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে সরকারের। বন্ড মার্কেট থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারে, সেটাই হবে রাইট অ্যাপ্রোচ। এছাড়া দরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর দরকার রেমিটেন্স ইনফ্লো। তাহলে কিন্তু সরকারের টাকাগুলা লাগে না। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া রেমিটেন্স প্রবাহ ধরে রাখা এবং রাজস্ব আহরণ বাড়ানো গেলে যে কোনো বাজেট ব্যাংক নির্ভরতা কমাবে মত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। জি, প্রতিবেদন দেখছিলাম। আমরা দেখছিলাম যে অর্থ বছর শেষ হওয়ার আগে প্রায় 6,000 কোটি টাকার বাড়তি ঘাটতি পূরণের জন্য বাড়তি ঋণ নিয়েছে ব্যাংক থেকে। এই প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ এসেছে। এই যে ঘাটতি পূরণের একটা চাপ ব্যাংকে দিতে হচ্ছে, সামনে বড় বাজেট আসছে, সেখানেও আবার ব্যাংক খাতে প্রায় 1,19,000 কোটি টাকা এখান থেকে সংগ্রহ করবে। কি বলবেন আসলে? ধন্যবাদ। এই জিনিসটা তো আসলে একটা মানে গত আমরা যদি 4-5টা অর্থ বছর দেখি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবেই চলে আসছে এবং এইভাবে আমাদের অর্থনীতির উপরে যে চাপটা সৃষ্টি হয়েছিল এবং স্পেশালি বাজেট ঘাটতি পূরণের জন্য, সেইটার কারণে আমরা যদি গত 2-3 বছরের আমাদের যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা দেখি, সেটিও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে এসছে এবং এখন এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের অলমোস্ট ওয়ান অফ দ্য লোয়েস্ট ক্রেডিট গ্রোথে আছে। ব্যাংক খাত ছাড়া আর কোনোভাবে এই ঘাটতি পূরণ করতে এর আগে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি কিংবা তার আগের যে সরকার ছিল, তারা কেউ অন্য কোনো খাত থেকে এটাকে শক্তিশালী করতে পারেনি। এখন আমাদের সামনে যে বড় বাজেট আসছে বলে যে ঘোষণা আমরা শুনছি বা যে মন্তব্যগুলো আমরা শুনছি, সেই ক্ষেত্রেও আমাদের যেটা মনে হয়
যে শুধুমাত্র ব্যাংকিং খাতই একমাত্র যেখানে এটার উপরে চাপ সৃষ্টি করবে খুব বেশি মাত্রায়। এখন এ থেকে আমি যদি আপনাকে একটু ভেঙে বলি যে এ থেকে সমস্যাটা কোথায় বাড়বে, সমস্যাটা সবচেয়ে বড় যে জায়গাটাতে বাড়বে সেটা হচ্ছে যে ক্যাপিটাল ফ্লো, যেটা ওই ক্যাপিটাল ফ্লোটা কিন্তু ইকোনমিতে ফেরত আসবার কথা। এখানে সরকার যখন এই বাজেট ঘাটতিটা পূরণ করছে, এই বাজেট ঘাটতির একটা বড় অংশ হচ্ছে সুদ। সরকারের ঘাড়ের ওপরে একটা বড় অঙ্কের ঋণ আছে এর আগে নেয়া। এর আগে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট যেগুলো দেখেছি, মেগা প্রজেক্টস আছে এন্ড এভরিথিং, সেগুলোকে সহায়তা করবার জন্য যে ঋণগুলো নেওয়া হয়েছিল সেটা বৈদেশিক ঋণ আছে, পাশাপাশি দেশি ঋণ আছে, সেটা ব্যাংকিং খাত থেকেও আছে। এই যে আপনি সঞ্চয়পত্র কিনি, এটা তো সরকার ঋণ নেয় আপনার কাছ থেকে, কিন্তু আমাকে আপনাকে সুদ দিতে হয়। তো এই সুদের টাকাটার জন্য তো তাকে টাকা আলাদা করতে হয়, এবং এখানে যেটা হচ্ছে চক্রাকারে ওই টাকা দিয়েই টাকা ফেরত দিতে হচ্ছে, সুদের টাকা দিতে হচ্ছে, আরো নতুন করে বড়োইং করে সেটা দিয়ে আপনি ঋণ শোধ করছেন। এতে গিয়ে যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অথবা অর্থনীতিকে সচল রাখার জন্য যে জায়গাগুলো, সেইখানে কিন্তু টাকা আসছে না। এবং প্রাইভেট সেক্টরে যতক্ষণ না টাকা আসবে ততক্ষণ প্রাইভেট সেক্টরের চাকা না ঘুরবে। 100 কোটি টাকা যদি আপনি সরকার বড় করে সেটা একরকম, আর 100 কোটি টাকা প্রাইভেট সেক্টর যদি বড় করে তাতে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে সেখানে ইকোনমিতে একটা গতিশীলতা আসবে। সো সেইটা আমাদের জন্য বেশি দরকার। জি, কিন্তু তাছাড়া ঘাটতি পূরণের জন্য কি তাহলে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের তো দুইটাই পদ্ধতি আমরা ব্যবহার করছি, হয় ব্যাংক নাহলে বিদেশি ব্যাংক। এখন আসলে হয়েছে কি, এটা তো একটা দীর্ঘ মেয়াদি ব্যাপার। আপনি 1 বছরে বা কয়েক মাসের মধ্যে এই ঘাটতি পূরণ করা আপনার সম্ভব হবে না। এখানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম বা অসুবিধার জায়গাটা হচ্ছে আমাদের নিজস্ব রাজস্ব আয়, যেটা গভর্নমেন্টের যে রেভিনিউ জেনারেশন, ইন্টারনাল রেভিনিউ জেনারেশন, ওই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যাটা হয়ে আছে। বিকজ আমরা ট্যাক্স নেটের, এটা পুরনো কথা, আমি একই কথা আমরা বহু বছর ধরে শুনছি, বলছি, আমরা জানিও, সেটা হচ্ছে যে ট্যাক্স নেটটাকে আরও এক্সপ্যান্ড করতে হবে, ট্যাক্সের রিফরমেশন করতে হবে। এনবিআর এর রিফরমেশন নিয়ে কাজ শুরু হয়েছে, কাজ চলছে। মাননীয় অর্থমন্ত্রী আমরা গত কয়েক সপ্তাহে অনেকবার শুনেছি যে উনি এটাতে যথেষ্ট সংস্কারের জন্য ওনারা কাজ করছেন। আমরা আশা করি যে এই ইন্টারনাল রেভিনিউ জেনারেশনের জায়গায় এনবিআর কে সংস্কারের মাধ্যমে, ভ্যাটের মডার্নাইজেশনের মাধ্যমে, ট্যাক্স নেটের এক্সপ্যানশনের মাধ্যমে এটা করতে হবে। বাট কুইক আপনি যদি রেমেডি বলেন, তাহলে সেই কুইক রেমেডিতে আমাদের একমাত্র প্রথম জায়গাটা হচ্ছে কনসেশনাল এক্সটার্নাল ফাইন্যান্সিং। এখন এই কনসেশনাল এক্সটার্নাল ফাইন্যান্সিং আইএমএফ আছে, এডিবি আছে, বিভিন্ন মাল্টিল্যাটারাল আছে, তাদের কাছ থেকে সেইখানে আবার অনেক শর্ত জুড়ে দেয়। সেই শর্তগুলো কতখানি আমাদের জন্য ঠিক হবে বা কতখানি আমরা নিতে পারবো, সেগুলো আমাদেরকে আবার বাছবিচার করতে। তার বাইরে কিন্তু আমরা দেখছি যে বৈদেশিক ঋণ প্রায় 91% বৃদ্ধির লক্ষ্য এই বছর। মানে 91%, যেখানে আর আমাদের বাস্তবতা হচ্ছে গিয়ে সারা বিশ্বে যুদ্ধ চলছে, সংকট চলছে, ইকোনমিক্যাল সব জায়গায়, সেখানে এই বছর 91% বৈদেশিক ঋণ বাড়ানোর লক্ষ্য করছে। উপায় নেই আপনার তো ইমিডিয়েট, আমি একটু আগে যে কথাটা বললাম যে কুইক রেমেডির যে জায়গাগুলো, কেন আপনাকে ক্যাপিটাল মার্কেট, একটু আগে আপনার প্রতিবেদনে যেটা এসেছিলেন আমাদের পুরনো ব্যাংকার, উনি বলছিলেন যে ক্যাপিটাল মার্কেট এবং বন্ড মার্কেটকে গতিশীল করতে হবে। কিন্তু এই ক্যাপিটাল মার্কেট এবং বন্ড মার্কেটকে গতিশীল করাটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, এটা একটা ওভার দ্য পিরিয়ডে আপনাকে করতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে। জি, আমাদের হাতে আরেকটা প্রতিবেদন আছে যেটি এই মুহূর্তে হচ্ছে ইআরএফ এ, সেখানে তথ্যমন্ত্রী আছে। একটু আমরা সেই প্রতিবেদনটি দেখে আবার একটু আলোচনা ফিরছি। অবশ্যই। রাষ্ট্র রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। ব্যাংক খাতে ইতিমধ্যে গণমাধ্যমে সুশাসন নিশ্চিতে উল্লেখযোগ্য কাজ করছে বলে স্বীকার করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া ব্যাংক খাতের সংস্কারের জন্য কমিশন করার কথা বলেন তিনি। ব্যাংক খাতের সুশাসনের মাধ্যমে ভূমিকা নিয়ে ইআরএফে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। বলেন, ভুল পরিসংখ্যান দেখিয়ে বিগত দিনে অর্থনীতির তথ্য উপাত্ত নয়ছয় করা হয়েছে। এই সময় অর্থনীতি বিকাশের স্বার্থে জবাবদিহিতামূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন মন্ত্রী। জি, আমরা দেখছিলাম যে এখন ঠিক এই মুহূর্তে অনুষ্ঠানটি চলছে। বলা হচ্ছে যে ব্যাংক খাতের জন্য একটা আলাদা সংস্কারের জন্য একটা কমিশন করা হবে, এবং এই যে সংস্কার প্রক্রিয়া কিছুদিন আগে যেটা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার, সেটা চলমান থাকবে। যেই পদ্ধতিতে সংস্কারগুলো হচ্ছে সেটা ঠিক আছে কিনা? সংস্কার, আমি আবার বলবো যে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপার। এটা হুট করে কোনো কিছু করা সম্ভব না। 1 মাস, 2 মাস, 6 মাসে এটার রেজাল্ট আসবে না।
এবং ধারাবাহিকতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রতিবেদনে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে, যে তথ্যমন্ত্রী যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটার একটা ধারাবাহিকতা থাকবে। সেখানে আমি বলবো না যে 10টা জিনিস যেটা নেওয়া হয়েছিল পদক্ষেপ তার 10টাই ঠিক আছে, ওই 10টার মধ্যে যদি 8টাও ঠিক থেকে থাকে, সেই ঠিক জিনিসগুলোকে আরও কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, সংস্কার প্রক্রিয়াটাকে আরও কিভাবে ত্বরান্বিত করা যায়, এই ক্ষেত্রগুলোতে রেলেভেন্ট স্টেক হোল্ডার্স যারা আছেন, এই খাত সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে নিয়ে এই কাজটা করতে হবে। আমরা আমাদের দেশে সবসময় দেখেছি যে ধরেন ব্যাংকিং কমিশন যখন হয়েছে, এর আগেও ব্যাংকিং কমিশন নিয়ে কথা হয়েছে, এবং এই ব্যাংক কমিশনটা সাংঘাতিকভাবে জরুরি। বিকজ ব্যাংক খাতে সুশাসন যদি ঠিক আপনি করতে না পারেন, তাহলে ব্যাংক খাত যে কোথায় এসে দাঁড়াতে পারে তার উদাহরণ বাংলাদেশ। আমরা আজকে আমাদের যে এই নন পারফর্মিং লোনের এত বড় 6 লক্ষ কোটি টাকার মতো, প্রায় 30%-এরও বেশি, এইটা কিন্তু এই ব্যাংকিং খাতের সুশাসনের শুধুমাত্র অভাবের কারণেই এটা হয়েছে। জি, যে কোনো ধরনের কর বৈষম্য থেকে সরকারকে বের হয়ে আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, জ্বালানির ক্ষেত্রে গ্রিডকে সহজলভ্য করতে হবে, গ্রিড সিস্টেমকে আপডেট করতে হবে। এছাড়া জ্বালানি খাতে বিশৃঙ্খলতা বন্ধ করার আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়ার কথা বলেন সিপিডি। জি, আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন জনাব রাহেল আহমেদ, ব্যাংক খাত বিশ্লেষক। যে আমরা সিপিডির একটি অনুষ্ঠান এখন হতে দেখলাম, যে যেখানে বলছে যে বাজেটে নবায়নযোগ্য খাতকে গুরুত্ব দেওয়ার জন্য তারা এক ধরনের আহ্বান করেছেন। এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে, কিছু তথ্য আমরা জানালাম। কি বলবেন আসলে নবায়নযোগ্য খাত, জ্বালানি খাতকে আসলে কেন গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং সরকারেরও নিশ্চয়ই একটা প্ল্যান আছে, কিভাবে এই প্ল্যানটা বাস্তবায়ন করা উচিত? আমি বিশেষজ্ঞ না, বাট আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং আর্থিক খাতের সংশ্লিষ্ট হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তাটা এবার আমাদের এই মধ্যপ্রাচ্য যুদ্ধের এই গত 2 মাস আগে আমরা সবচেয়ে বেশি টের পেয়েছি যে কেন এটার প্রয়োজনীয়তা। বিকজ আমাদের মতন দেশে, একটা উন্নয়নশীল দেশে, যেখানে আমাদের যদি নবায়নযোগ্য জ্বালানির অ্যারেঞ্জমেন্ট যদি অনেক বেশি মাত্রায় থাকতো এখন যা আছে তার থেকে, তাহলে আমাদেরকে হয়তো এরকম পেট্রোল পাম্পে এত লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হতো না, অথবা স্পটে আমাদেরকে অনেক বেশি দামে এই জ্বালানি ক্রয় করতে হতো না। বিকজ আমাদের নির্ভরতাটাকে আমরা, একটা ইংরেজি প্রবাদ যেটা বলা হয় যে ডু নট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট, ঠিক সেইভাবে আমরা জ্বালানির ক্ষেত্রে আমরা যদি মিনিমাম 15 থেকে 20% মতন আমাদের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে থাকে, সোর্সিং থাকে, তাহলে আমাদের জন্য এটা অনেকখানি ইজিয়ার হবে, অনেক কমফোর্টেবল হবে। এবং এখন গোয়িং ফরওয়ার্ড আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সরকারের গত নির্বাচনকালীন সময়ে ওনাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, এবং পরবর্তীতেও আমরা আমাদের জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের মুখ থেকে বারবার শুনেছি যে সরকারের একটা বড় ফোকাস এরিয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ। তার বাইরে আমরা জানি যে সম্প্রতি বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বাড়ছে, সবকিছু মিলে এই যে এই পরিস্থিতি আমাদের ইকোনমিতে আসলে প্রভাব কেমন ফেলতে পারে? ডেফিনেটলি একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। বিরূপ বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের কনজিউমার যারা, আমরা যারা গ্রাহক পর্যায়ে আমরা যারা আছি, ব্যক্তি পর্যায়ে আমাদের উপর যেরকম চাপ সৃষ্টি হচ্ছে, ঠিক সেইভাবে অর্থনীতির প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল দেশে আমরা সবসময় দেখেছি পরিবহন ব্যয় থেকে শুরু করে উৎপাদন ব্যয় সবগুলোর উপরে এটার একটা প্রভাব থেকে থাকে। জি জি, আমরা মনে করি সরকার এই বিষয়টি লক্ষ্য করবেন। অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। এই ছিল এখনকার মতো বাণিজ্য সংলাপে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। থাকুন চ্যানেল ওয়ানের সঙ্গে।